ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি, বিশেষ করে ভেনেজুয়েলা এবং গ্রিনল্যান্ড নিয়ে কিছু কথা বলবো। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলায় একটি সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছেন, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এটি একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে জাতিসংঘ ও বিভিন্ন দেশ এই অভিযানের নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তো অনেকে এই অভিযানকে ভেনেজুয়েলার তেল সম্পদ দখল বা এর উপর মার্কিন কর্তৃত্ব প্রতিষ্ঠাকে প্রধান উদ্দেশ্য বলে মনে করছেন। আমেরিকা বর্তমানে তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ফ্র্যাকিং এর মাধ্যমে সারা দেশে বিপুল পরিমাণে লাইট ক্রুড উৎপাদন হচ্ছে। একই সাথে আমেরিকাতে বিপুল পরিমাণে তেল আমদানি করা হয়, যেটার 70% হলো হেভি ক্রুড। জীবাশ্ম জ্বালানির সবই তেল হলেও এই ক্রুডের মধ্যে প্রকারভেদ আছে: লাইট, মিডিয়াম এবং হেভি ক্রুড। লাইট ক্রুড খুবই পাতলা, আর মিডিয়ামটা হলো আমরা যেটাকে তেল হিসেবে চিনি, কিছুটা থিক। আর হেভি ক্রুড যেটা, সেটা আসলে এক ধরনের কঠিন মতো দেখে, পেস্টের মতো একটা পদার্থ। তো যে কোনো রিফাইনারি চাইলেই যে কোনো ধরনের ক্রুড পরিশোধন করতে পারে না। ঐতিহাসিকভাবে আমেরিকার রিফাইনারিগুলি আলকাত্রার মতো বা পিচের মতো যে শক্ত যে ক্রুড, হেভি ক্রুড, সেটার জন্য তৈরি করা, এবং সেগুলি চালু রাখার জন্য হেভি ক্রুডের দরকার। দুনিয়াতে হেভি ক্রুডের উৎস হলো কানাডা এবং ভেনেজুয়েলা, যেগুলি আমেরিকার খুবই নিকটবর্তী দেশ। এই জন্য কানাডাকে লক্ষ্য করে আমেরিকার যে রিফাইনারিগুলি প্রতিষ্ঠা করা হয়েছে, সেগুলি উত্তরে গ্রেট লেক এলাকায় করা হয়েছে, এবং ভেনেজুয়েলার তেলের জন্য টেক্সাস লুইজিয়ানা অঞ্চলে বাকি রিফাইনারিগুলির অবস্থান। বর্তমানে তেলে স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপত্তার জন্য এই রিফাইনারিগুলো চালু রাখতে হয়, কারণ রিফাইনারি বানানো এবং সেগুলি মেনটেন করা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। ফ্র্যাকিং এর মাধ্যমে লাইট ওয়েল উত্তোলনে যদি ভাটা নামে, তখন কি হবে? ভেনেজুয়েলার তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সেজন্য আমেরিকার জ্বালানি নীতি ও জ্বালানি স্বয়ংসম্পূর্ণতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমেরিকাতে ড্রাগ ট্রাফিকিং এর সাথে জ্বালানি তেলের এই ব্যাপারটা ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলীর পিছনে দায়ী। যদিও ড্রাগ ট্রাফিকিং এর জন্য ভেনেজুয়েলার চাইতে কলম্বিয়া বা অন্যান্য ল্যাটিন দেশগুলি বেশি দায়ী বলে মনে করা হয়। এর সাথে গত বছর ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে আন্তর্জাতিক মহল মাদুরো পরবর্তী ব্যবস্থার জন্য রেডি হচ্ছিল। ফলে ট্রাম্প খুব সহজে ভেনেজুয়েলাতে সফল হতে পারবে এটা কারো ধারণাই ছিল না, কিন্তু একটা গন্ডগোল যে হচ্ছে এবং কিছু একটা যে হবে সেটা সবাই জানতো। এখন শান্তিতে নোবেল জয়ী আরেকজন দেশ পরিচালনার দায়িত্ব নেবে। একজন ট্রাক ড্রাইভার মাদুরোর চেয়ে সে নিশ্চিত অনেক ভালো হবে। তো অনেকেই বলছেন যে বাংলাদেশ যেটা আজকে করে, বিশ্ব সেটা আগামীকাল করে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া অর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থিংস টুমরো। তো বর্তমানের ট্রাইপোলার বা তিন মেরুর বিশ্বে ভেনেজুয়েলার এই ঘটনার পরে দেখা গেল যে রাশিয়ার জন্য এখন ইউক্রেন দখল করে রাখা আর কোনো সমস্যা হবে না। চীনও চাইলে তাইওয়ান দখল করে নিতে পারে। পাশ্চাত্য এবং ইউরোপ এসবের বিরোধিতা করার লেজিটিমেসি হারিয়েছে। ভেনেজুয়েলার ঘটনার পরে ইউরোপ সুস্পষ্ট কোনো প্রতিক্রিয়া জানাতে পারেনি। ব্রিটেনের কিয়ার স্টারমার আগে পরিস্থিতি বুঝতে চান, তারপরে বলবেন। অথচ একই ঘটনা রাশিয়া বা চীন করলে এতক্ষণে দুনিয়া জুড়ে প্রতিবাদের নহর বয়ে যেত। ট্রাম্প যে কাজ করেছে সেটার ফল আমেরিকা অনেক দিন ধরে ভোগ করবে। এত সহজে ভেনেজুয়েলার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারা ট্রাম্পের জন্য একটা বিশাল সফলতা। এবার আর কেউ ট্রাম্পের নোবেল পুরস্কার ঠেকাতে পারবে না। তো ভেনেজুয়েলার কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে সেখানে গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেবার জন্য ট্রাম্পের নাম গণতন্ত্রের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। ল্যাটিন আমেরিকার ভূ রাজনীতিতে স্থায়ী পরিবর্তন আসবে। এর মাধ্যমে দক্ষিণ আমেরিকাতে বলিভারিয়ান বিপ্লবের একটা জবনিকা পাত হলো। মার্কিন পররাষ্ট্র উপদেষ্টা পিট হেগসেথ যেমন বলেছেন, ট্রাম্প অ্যাকশনের লোক। ওয়াশিংটন ডিসিতে অনেকে অনেক কথা বলবে কিন্তু কাজ করবে না। ট্রাম্প সেটাই বিশ্বাসী নয়, সে কাজ করে দেখিয়ে দিয়েছে। তো ট্রাম্প প্রশাসন গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজে আক্রমণ চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছে। ডেমোক্রেটরা সেটার বিরোধিতা করতে ব্যর্থ হয়েছে। তারা ভালো কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এখন ট্রাম্প প্রশাসনের এমন সুস্পষ্ট বিজয়ের পরে তাদের আর কিছু বলার ফুরসত নেই। এখন ভাগ বাটোয়ারার সময়।
ভেনেজুয়েলার সম্পদ নিয়ে বিভিন্ন কোম্পানির মধ্যে ভাগাভাগি হবে। ভেনেজুয়েলার মানুষও কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে মুক্তি পেয়ে স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবে। তবে ট্রাম্প ভেনেজুয়েলায় মাদুরোকে অপসারণ করলেও সেখানে রেজিম চেঞ্জ করতে পারেননি। এখনো সেখানে মাদুরোর দলের প্রভাব আছে। আসলে যেটা হবে সেটা হলো আমেরিকান তেল কোম্পানির কাছ থেকে ভেনেজুয়েলায় নতুন ইনভেস্টমেন্ট যাবে এবং ভেনেজুয়েলার তেল উত্তোলনের জন্য এটা দরকারি ছিল। এর মধ্যে 15 জানুয়ারি ভেনেজুয়েলার ডানপন্থী বিরোধী নেত্রী মারিয়া করিনো মাচাদো জানেন যে তিনি তার নোবেল শান্তি পুরস্কারটি ট্রাম্পকে দিয়ে দিয়েছেন। ওভাল অফিসে এই দুজন একটি ছবির জন্য পোজ দেন, যেখানে ট্রাম্প একটি বড় সোনালী ফ্রেমে পদকটি প্রদর্শন করার সময় হাসছিলেন। ট্রাম্প এই হস্তান্তরকে পারস্পরিক শ্রদ্ধার এক চমৎকার নিদর্শন বলে অভিহিত করেছেন। এর জবাবে নোবেল শান্তি কমিটি অবশ্য বলেছে, একটি পদক হাত বদল হতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর খেতাব পরিবর্তন করা যাবে না। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে মাচাদো শান্তি পুরস্কার গ্রহণ করায় প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সমর্থন করতে রাজি ছিলেন না। একটি সূত্র পোস্টকে বলেছে, যদি মাচাদো নোবেল শান্তি পুরস্কার প্রত্যাখ্যান করে বলতেন, আমি এটি গ্রহণ করতে পারি না কারণ এটি ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্য, তাহলে তিনি আজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতেন। তো আমেরিকার জন্য ভেনেজুয়েলার পরে ট্রাম্পের লিস্টে আছে কলম্বিয়া, মেক্সিকো, কিউবা এবং গ্রিনল্যান্ড। এর মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে কিছু একটা ঘটতে যাচ্ছে, এটা নিশ্চিত। ট্রাম্পের ধারণা আমেরিকার নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দখলে নেবার দরকার আছে। ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন সহযোগী এবং দীর্ঘদিনের ট্রাম্প উপদেষ্টা ও বর্তমানে ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার এই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট আন্তর্জাতিক প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। তিনি গ্রিনল্যান্ডকে মার্কিন পতাকায় আবৃত করে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, খুব শীঘ্রই, ভেরি সুন। তো যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের প্রত্যেক নাগরিককে $1,00,000 করে দেওয়ার কথা বিবেচনা করছে। দ্বীপটি দখলের জন্য ট্রাম্পের প্রচেষ্টার অংশ হিসেবে এটি করা হবে। রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ডের বাসিন্দাদের ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হতে রাজি করানোর জন্য প্রত্যেককে এককালীন $1,00,000 পর্যন্ত অর্থ প্রদানের কথা বিবেচনা করছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী সপ্তাহে ডেনিশ কর্মকর্তাদের সাথে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, কারণ ট্রাম্প প্রশাসন এই ডেনিশ ভূখণ্ডটি দখল করার উপায় খুঁজতেছে। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করার জন্য সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি। ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের বলেছেন যে তিনি গ্রিনল্যান্ডের মালিকানা নিতে চান। এই 2026 সালের শেষ দিকে মিড টার্ম নির্বাচনের আগে এটি করতে পারলে রিপাবলিকানদের জয় কেউ ঠেকাতে পারবে না। এর মধ্যে ভেনেজুয়েলার ডিক্টেটরকে পরাজিত করায় অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম অনেক কমেছে, যার ফল নির্বাচনে পাওয়া যাবে। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকা তার 200 বছরের পুরনো মনোরম মতবাদকে একটি নতুন দণ্ড মতবাদ দিয়ে প্রতিস্থাপন করছে, যা পশ্চিম গোলার্ধ জুড়ে আরো কঠোর হস্তক্ষেপমূলক নীতির ইঙ্গিত দেয়। ডোনাল্ড প্লাস মনরো ইকুয়াল টু ডনরো। তো অভিবাসন নিয়ন্ত্রণ থেকে শুরু করে সামরিক হামলা এবং কৌশলগত আধিপত্য বিস্তার, এই পরিবর্তন আমেরিকা এবং তার বাইরের ভূরাজনীতিকে নতুন রূপ দিতে পারে। 1823 সালে প্রেসিডেন্ট জেমস মনরো কর্তৃক ঘোষিত মনরো মতবাদ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মৌলিক পররাষ্ট্রনীতি, যা ইউরোপীয় শক্তিগুলোকে আমেরিকায় আর কোনো উপনিবেশ স্থাপন বা হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছিল। এটি পশ্চিম গোলার্ধকে একটি স্বতন্ত্র প্রভাব বলয় হিসেবে প্রতিষ্ঠা করে এবং ইউরোপীয় বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেয়। এই নীতিটি আমেরিকান নেতৃত্বকে সুসংহত করেছিল এবং পুরনো বিশ্বের সাম্রাজ্যগুলোকে সদ্য স্বাধীন দেশগুলোর উপর পুনরায় আধিপত্য বিস্তার করা থেকে বিরত রেখেছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে প্রভাবিত করেছে। তো প্রেসিডেন্ট ট্রাম্প আবারও সেই 200 বছরের পুরনো মনোরম মতবাদকে, অর্থাৎ পশ্চিম গোলার্ধে আমেরিকার নিয়ন্ত্রণকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। ইংরেজিতে একটি কথা আছে, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। রাজনীতিতে কোনো ন্যায় নীতি নেই, শক্তি এর সার কথা। আন্তর্জাতিক রাজনীতিও এর ব্যতিক্রম নয়। জাতিসংঘের মতো কিছু সংগঠনের পর্দা দিয়ে এই জোর যার মুল্লুক নীতিকে ঢেকে রাখা হয়। বাচ্চাদের যেরকম সান্তা ক্লজের গল্প শোনানো হয়, তেমনি বুড়ো খোকাদের জন্য আছে জাতিসংঘের মতো কিছু প্রতিষ্ঠান। কিছু প্রাপ্তবয়স্ক লোককে এসব প্রতিষ্ঠান নিয়ে অনবরত মিথ্যাচার করে যেতে হয়। যেরকম বাচ্চাদের জন্য বড়রা
অনেক মিথ চালু রাখে যাতে তাদের শৈশব কৈশোরের ইনোসেন্স নষ্ট না হয়। বড়দের মধ্যে অনেকে অভিনয় করতে করতে এসব প্রতিষ্ঠানে বিশ্বাস করতে শুরু করে, অথবা তারা কখনো গ্রো আপ করে না, কমফোর্টেবলি নাম থাকতে চায়। কেউ কিছু বলতে চাইলে তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। তো বাচ্চাদের জন্য সান্টা ক্লজের গল্প নষ্ট করে দিলে তার যে জগৎ সেটা নষ্ট হয়ে যায়, সেজন্য কেউ সেটা করতে চায় না। যে করবে তাকে বলা হয় হার্টলেস। বাচ্চারা বড় হয়ে বুঝতে পারলেও তারাও তখন সেই গল্প চালু রাখে। এভাবে সান্টা ক্লজের মতো মিথিক্যাল প্রতিষ্ঠানগুলি বেঁচে থাকে। ট্রাম্পের সুবিধা হলো তিনি প্রচলিত রাজনৈতিক জগতের লোক নন, ফলে তাকে আক্রমণ চালানোর জন্য ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, গণতন্ত্র ইত্যাদি নিয়ে মিথ্যাচার করতে হয় না। কোনো রাখ ঢাক না করেই সরাসরি তেলের জন্য আক্রমণ করছে বলতে তার কোনো সমস্যা হয় না। ট্রাম্প প্রশাসনও সুপার পাওয়ারের শক্তি প্রদর্শন নিয়ে কোনো লুকোছাপা করছে না। গ্রিনল্যান্ড আমাদের লাগবে, সুতরাং আমরা সেটা নিব। সরাসরি সেই রবীন্দ্রনাথের 2 বিঘা জমির মতো, বুঝেছো ডেনমার্ক, এই জমি লইব কিনে। ট্রাম্প আন্তর্জাতিক রাজনীতিতে ব্যতিক্রম। তার কোনো পর্দা পুশিদা নেই, কোনো রাখ ঢাক নেই, কোনো উসিলা ধরে বা আজে বাজে বকে স্বার্থ হাসিল করতে হয় না। সে যা চায় তাই বলে দিচ্ছে। এতে আন্তর্জাতিক রাজনীতিতে ভদ্রতা, নম্রতার পর্দা সরে গিয়ে সরাসরি শক্তির প্রদর্শন দেখা যাচ্ছে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।